আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি এক্সপার্ট একাডেমির পক্ষ থেকে আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম হচ্ছে ডিউ 23-24 সেশনের কেমিস্ট্রি কোশ্চেনের সলভ। গতানুগতিক যে কোশ্চেন হয় আমাদের ডিউতে, ওই ডিউ কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কেমিস্ট্রি কোশ্চেনগুলা আগের মধ্যে ছিল, বিগত বছর যেভাবে ছিল প্যাটার্ন। আর আজকের যে কোশ্চেনটা ছিল কেমিস্ট্রি কোশ্চেন, সেই কোশ্চেন অ্যানালাইসিস করে আমি যে বুঝতে পারলাম যে এই কোশ্চেনে অ্যাটলিস্ট 30-40 পাওয়াটা তেমন টাফ না। অনেকে আছে যে 50ও পেতে পারে, কারণ যে কোশ্চেন ছিল, আমরা যদি মেইন বইটা ভালো করে রিডিং পড়ি বা একাডেমিক লাইফে যদি ভালো করে পড়ে থাকি কেমিস্ট্রি, হাজির নায়ক স্যারের বই বা গো স্যারের বই, আমরা ইজিলি সেগুলো ওভারকাম করতে পারবো। তো চলো আজকে শুরু করি আমরা 23-24 সেশনে কেমিস্ট্রি এমসিকিউ দিয়ে। তো চলো শুরু করা যাক। তো কেমিস্ট্রি আমাদের প্রথম যে এমসিকিউ ছিল, সেটা ছিল ফার্স্ট পেপারের। তোমাদেরকে বলে রাখা ভালো যে আমাদের যে ডিও 23-24-এর যে কোশ্চেন প্যাটার্নের ছিল, সেই কোশ্চেন প্যাটার্নের মধ্যে আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে প্রায় ইকুয়াল, মানে 7-8টা এভাবে এসেছে। আর মোস্ট অফ আমার মনে হয় সেকেন্ড পেপার থেকে এসেছে। আর ফার্স্ট পেপার থেকে এই যে ফার্স্ট কোশ্চেনটা ছিল, এটা ছিল তোমাদের গুণগত রসায়ন চ্যাপ্টার টু এর ছিল, এটা চ্যাপ্টার টু গুণগত রসায়ন। আর এটা ছিল তোমাদের কোয়ান্টাম সংখ্যা রিলেটেড গুণগত রসায়ন। তো আমাদেরকে এখানে বলে দিল যে স্ক্যানেডিয়াম মোলের 3D1 ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটি। এখন স্ক্যানেডিয়াম, এটা আমাদের পর্যায় সারণী কত নম্বর মৌল? স্ক্যানেডিয়াম হচ্ছে আমাদের পর্যায় সারণী 21 নম্বর মৌল। তো আমি স্ক্যানেডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু লিখি। স্ক্যানেডিয়াম এটা হচ্ছে 21। এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2 and 3d1। এখন যদি আমি ইলেকট্রন হিসাব করি, 2 2 4, 4 6 10, 12, 18, 19, 2 21। আর স্ক্যাটারি আমাদের পর্যায় সারণী 21 নম্বর মৌল এবং 21টি ইলেকট্রন থাকে। তো এখন আমাদেরকে বলে দিছে কত নম্বর মৌলটার মানে কোয়ান্টাম সংখ্যা বের করতে, সেটা হচ্ছে এই যে 3d1, এটার বের করতে বলছে। তো 3d1, এটার জন্য আমাদের এন কত? 3d1 এ 3d1, এখানে আমাদের এন এর মান কত, বা প্রধান শক্তি স্তর। এটা যেহেতু 3d1, তাহলে এটা হচ্ছে এখানে এর এর মান হচ্ছে 3, বা প্রধান শক্তি স্তরের নাম্বার। তারপর ডি ডি এর জন্য আমাদের উপশক্তি স্তর বা এল এর মান কত হয়? আমরা জানি যে এস এর জন্য হয়ে থাকে কত, 0। তার পরবর্তীতে পি এর জন্য হয়ে থাকে 1 উপস্তরের মান। দেন ডি এর জন্য হয়ে থাকে 2 এবং এফ এর জন্য হয়ে থাকে 3। আর এখানে যেহেতু 3d1, ডি এর জন্য আমাদের কত হবে, সেটা হচ্ছে 2। তো এখানে আমাদের এল এর মানটা কত আসে, 2। এখন যদি আমরা একটু অপশনের দিকে লক্ষ্য করি, অপশনগুলো কিভাবে দেওয়া, 320 প্লাস হাফ, 310 মাইনাস হাফ, 310 মাইনাস হাফ, 300 প্লাস হাফ। তো আমরা দেখতে পাচ্ছি কি যে এন এর মান 3, এল এর মান 2, এমন অপশন শুধু আমাদের একটাই আছে। সেটা কত, ক নাম্বার অপশনটা, 3,2,0 প্লাস হাফ। এখানে আমাদের 3 দিয়ে বোঝানো হচ্ছে এন এর মানটা, 2 দিয়ে এল এর মান, আর 0 দিয়ে হচ্ছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম, আর প্লাস হাফ হচ্ছে আমাদের এস বা স্পিন কোয়ান্টাম সংখ্যাটা। তো এই কোশ্চেনটা ইজি ছিল, এটা করতে আশা করি তেমন 10 সেকেন্ডের বেশি লাগার কথা না, কারণ ইলেকট্রন বিন্যাস জানা থাকলে আমরা সহজেই বের করে ফেলতে পারি। আর অপশনগুলো চেক আউট করলে, মানে আমরা যদি অপশন থেকে একটু লক্ষ্য রাখি আর কোশ্চেনটা খেয়াল করি, সহজেই আমরা এটা সলভ করে ফেলতে পারি। তার পরবর্তী কোশ্চেনের দিকে আমরা অগ্রসর হই। MCQ2, 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? এখন এটা হচ্ছে আমাদের হিসাব নিকাশ করার ম্যাথ, মানে পরিমাণগত রসায়নের, যে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, সেটা থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড কত গ্রাম, মানে কি পরিমাণ উৎপন্ন হবে, এগুলো সবগুলো আমাদের আয়তনে দেওয়া আছে, লিটার লিটার লিটার। তো ক্যালসিয়াম কার্বনেট এটা কি, এটা হচ্ছে একটা চুনাপাথর। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিলে কি কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড।
এখন ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়ার ফল ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন আমাদেরকে বলে দিচ্ছে যে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো এখানে যদি ধরি 1 মোল, 1 মোলের সমান কত আসবে যদি করি, 1 মোল সমান ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করি। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, ক্যালসিয়ামের জন্য হচ্ছে কত 40 প্লাস আমাদের কার্বনের জন্য হচ্ছে 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, আর অক্সিজেন আমাদের 3 অণু আছে, তো 16 × 3 তার মানে হচ্ছে 100। তো 100 হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, আর এটা অনেকটা মুখস্থই থাকার কথা তোমাদের। তো 100 গ্রাম। আর আয়তনের সাথে যদি আমরা তুলনা করি, এনটিপিতে আয়তন আমরা 22.4 লিটারই ধরতে পারি, এসটিপির মতো 22.4 লিটার। তো এখন আমাদের যদি হিসাব করি আমরা, আমাদেরকে বলে দিয়েছে যে 2.5 গ্রামের জন্য, তো 100 গ্রাম 100 গ্রাম CaCO3 থেকে উৎপন্ন হয় কত লিটার CO2, যেহেতু এখানে কত 1 মোল, এখানেও ছিল কত 1 মোল। তো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 22.4 লিটার CO2। ঐকিক নিয়মে আমরা করতে পারি 1 গ্রাম CaCO3 থেকে উৎপন্ন হবে কত 22.4 ডিভাইডেড বাই 100 লিটার। আমাদেরকে বলে দেওয়া ছিল 2.5 গ্রামের জন্য, তো 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত লিটার CO2 উৎপন্ন হবে, আমরা 22.4 ইন্টু, এখানে ছিল কত আমাদের 2.5 তাকে ডিভাইডেড করব কত দিয়ে, সেখানে একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা এখন হাতে ক্যালকুলেশন করতে পারবো। হাতে যদি ক্যালকুলেশন করি 2.5কে যদি আমি দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে যাই, কি আসবে 22.4 ইন্টু 100, আর উপরে থাকবে আমাদের 25 ইন্টু 10। 25কে আমরা 100 দিয়ে ক্যান্সেল আউট করতে পারি, 4 হবে। পরবর্তীতে নিচে কত আসে আমাদের, আচ্ছা 22.4, এটাকে আমি 20 ধরে ক্যালকুলেশন করতে পারি, আমাদের ক্যালকুলেশন ইজি হবে। উপরে 20 আর নিচে 4×10 = 40। তারপর যদি আমরা কাটাকাটি করি, হাফ আসে, হাফ মানে কত 0.5। এখন দেখো তো 0.5-এর কাছাকাছি আমাদের শুধু একটা মাত্রই অপশন আছে, সেটা কত খ নাম্বার অপশন। তাহলে অ্যান্সার কোনটা হবে, খ। তো যারা হাতে ক্যালকুলেশন করতে পারদর্শী তাদের আমার মনে হয় না বেশি সময় লাগার কথা, কারণ এই ম্যাথটা আমরা এই যে ছোটবেলা থেকে করে আসতেছি, মেনলি 9-10 থেকে, এই যে এসিটিপি এসটিপি এনটিপি ম্যাথগুলো আমরা মোলার আয়তন, তারপর 1 মোল সমান কত গ্রাম, এগুলো ধরে করে ফেলতে পারি। এখানে জাস্ট হাতের ক্যালকুলেশনটা একটু সময় লাগতে পারে। তারপরে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে অগ্রসর হই। 3 নম্বর কোশ্চেন, এটাতে তেমন ম্যাথ ছিল না, কারণ এটা হচ্ছে আমাদের কি বলে মুখস্থ বেসড কোশ্চেন। এখানে বলে দিয়েছে যে কোনটি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী নয়। এখন ওজোন স্তরের জন্য যে মানে প্রধান যে মেন কালপ্রিট বলতে পারি হচ্ছে সিএফসি। এই সিএফসি গ্যাস হচ্ছে প্রধান প্রধান ভূমিকা পালন করে, প্রধান ভূমিকা পালন করে থাকে ওজোন স্তরে ক্ষয় করতে। এখন আমাদেরকে অপশনে কি কি দেওয়া ছিল, এখানে 2টা অপশন ছিল আমাদের CFC12 আর CCl4
কার্বন টেট্রাক্লোরাইড আর CFC12। তো এই দুইটাই হচ্ছে আমাদের সিএফসি গ্যাস। এবং ইউভি রেডিয়েশন হচ্ছে আমাদের সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিটা আগত হয়, সেটা হচ্ছে ইউভি রেডিয়েশন। তো ইউভি রেডিয়েশনটা আমাদের যে পৃথিবীর ওজোন স্তর, সেই স্তরটাকে অনেক ক্ষতিগ্রস্ত করে। তো আমাদের এই তিনটা অপশনই কি ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী। শুধুমাত্র একটাই থাকে, সে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। আর এই কার্বন মনোঅক্সাইডটা হচ্ছে এক ধরনের মারাত্মক বিষাক্ত গ্যাস, বিষাক্ত গ্যাসই বলি এটাকে। এই বিষাক্ত গ্যাস যদি থাকে, ওজোন স্তর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে বিষাক্ত গ্যাস, আর এটা ওজোন স্তরে ক্ষয়ের জন্য দায়ী নয়। ওজোন স্তরে ক্ষয়ের জন্য সিএফসি গ্যাস মেইনলি দায়ী। তারপরে আমাদের নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো আমাদের সিএফসি গ্যাসের মতো ওজোন স্তরে ক্ষয় করে থাকে। আর এই কোশ্চেন যেহেতু মুখস্থ দেখে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দিতে পারবা তোমরা। তো তারপরের ভর্তি কোশ্চেনের দিকে অগ্রসর হই। MCQ4 এটা একটু ট্রিকি ছিল তোমাদের জন্য বলা যায়, কারণ এটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাসে কোশ্চেন থেকে আসছে। চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তনের তাপ রসায়নের যে পার্টটুকু ছিল, এনথালপি, তাপ দহন তাপ, ওই অংশটুকু থেকে আসছে। এখানে বলে দিচ্ছে যে কোন বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন সর্বনিম্ন। এই টাইপের কোশ্চেনগুলা যখন শর্ট সিলেবাস ছিল না, ফুল সিলেবাসে অ্যাডমিশন টেস্ট হতো, সেই সময়গুলোতে তাপ রসায়নের যে এই পার্ট এনথালপি, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে প্রায় প্রত্যেক ইয়ারে কোশ্চেন আসতো। এখন যেহেতু শর্ট সিলেবাস করে দিচ্ছে, তেমন কোশ্চেন আসে না। তবে তাও ডিউ এই বছর কয়েকটা দিয়েছে শর্ট সিলেবাসের পাশাপাশি ফুল সিলেবাসও। সো এখানে বলে দিচ্ছে যে এনথালপির পরিবর্তন আমাদের কোথায় সর্বনিম্ন হবে। তো এনথালপি, ধরো আমি একটা বিক্রিয়া লিখি, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করে কি তৈরি করবে? যেহেতু একটা হচ্ছে সবল অ্যাসিড আর একটা সবল ক্ষার, তাহলে প্রশমন বিক্রিয়ার ধর্ম অনুসারে কি হবে? লবণ পানি তৈরি করবে, পাশাপাশি কিছু তাপ উৎপন্ন হবে। আর এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে 57.3 কিলো জুল পার মোল। এটাকে বলতেছি আমরা প্রশমন তাপ। কারণ এখানে সবল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করছে। তো সবল অ্যাসিড আর সবল ক্ষার যেহেতু দুইজনেই কি সবল, তো বিক্রিয়া করে কিছুটা তাপ উৎপন্ন করবে। আর এখানে প্লাস দিয়ে লেখার কারণ হচ্ছে এই ক্ষেত্রে তাপ উৎপাদী একটা বিক্রিয়া হচ্ছে আমাদের। তো কোন বিক্রিয়ায় এখন আমাদের এনথালপির পরিবর্তন সর্বনিম্ন? যেহেতু এখানে সবল অ্যাসিড সবল ক্ষার, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস, সেই জন্য আমাদের যে এনথালপির পরিবর্তন বা তাপের পরিবর্তন, প্রশমন তাপ, সেটা কি সর্বোচ্চ। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে এমন একটা রাসায়নিক ইকুয়েশন যেখানে আমাদেরকে দুর্বল ক্ষার আর দুর্বল অ্যাসিড দেওয়া আছে, কারণ সেখান থেকে আমরা সহজে বের করতে পারবো। কারণ সেই ক্ষেত্রে কি হবে, আমাদের পরিবর্তনটা সর্বনিম্ন হবে। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, CH3COH হবে, অ্যাসিটিক অ্যাসিড। তো আমাদের যে ফার্স্ট অপশন, এখানে আমাদের কি দেওয়া, CH3COH মানে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা কি এক ধরনের দুর্বল অ্যাসিড, তাহলে উইক অ্যাসিড। আর NaOH কস্টিক সোডা, সেটা হচ্ছে আমাদের শক্তিশালী ক্ষার। তো এটা হচ্ছে স্ট্রং বেস। তো উইক অ্যাসিড আর স্ট্রং বেস যদি রিয়াকশন করে, তার ফলে যে প্রশমন তাপটা হবে বা এনথালপি, ওইটা মোটামুটি স্টেজ হবে। আর এখানেও আবার উইক অ্যাসিড, এটাও আমার উইক বেস। তাহলে এই ক্ষেত্রে আমাদের এনথালপিটা কি হবে, সর্বনিম্ন হবে। কারণ কি, আমার যে অ্যাসিডটা সেটাও কি উইক, পাশাপাশি যে আমার যে ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সেটাও কি দুর্বল। তো উইক অ্যাসিড আর উইক ক্ষারের জন্য আমার এই বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপিটা কি হবে, সর্বনিম্ন হবে। বাকি অপশনগুলো চেক করতে পারে। বাকি অপশনগুলো আমাদের কি দেওয়া ছিল? বাকি অপশনগুলো ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমাদের সবল অ্যাসিড, সবল অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড। আর আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কি দুর্বল ক্ষার। তো সবল অ্যাসিড দুর্বল ক্ষার, তাহলে এটা ক নাম্বার অপশনের মতোই, মানে এই রেঞ্জ থেকে একটু কম তাপ উৎপন্ন করবে। আবার লাস্ট যে অপশনটা, যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড,
সবল অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড, এটা কি স্ট্রং বেস। তাহলে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এখানে কি হবে আমাদের এনথালপিটা সর্বোচ্চ হবে। তাহলে বুঝতেই পারছি যেই ইকুয়েশন বা রাসায়নিক সমীকরণে আমাদের দুর্বল এসিড দুর্বল ক্ষার থাকবে, সেই ক্ষেত্রে কি হবে আমাদের এনথালপি বা তাপের যে উৎপন্ন হওয়ার হার সেটা কম হবে। এই কোশ্চেনটা একটু তোমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল, তাই এটা একটু টাফ হতে পারে। বাকিগুলা মোটামুটি তোমাদের শর্ট সিলেবাসের ভেতর থেকেই ছিল, সো আশা করি ওইগুলো তোমরা পারবা। আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। এর পরেরটা ছিল তোমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো এটা হচ্ছে রাসায়নিক বন্ধনের টপিক থেকে দেওয়া, যে সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধনের কোশ্চেন এটা। তো বলে দিল যে Al2Cl3 অণুতে সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা যথাক্রমে কয়টি, মানে আমার এই যে যৌগটা দেওয়া সেই যৌগের মধ্যে কয়টা আমার সমযোজী বন্ধন আছে আর কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। Al2Cl3, আচ্ছা AlCl3 এটা হচ্ছে এক ধরনের মনোমার। এখন Al2Cl3 এটা ডাইমার গঠন করে। এখন এটা যদি আমি চিত্র আঁকি Al2Cl3 এর, আচ্ছা এল মানে অ্যালুমিনিয়াম, এটা কত নম্বর গ্রুপের? এটা হচ্ছে গ্রুপ নাম্বার 13, গ্রুপ 13। তারপর ক্লোরিন হচ্ছে কত নম্বর গ্রুপ? গ্রুপ 17। যেহেতু এটা অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 13 আর ক্লোরিন হচ্ছে গ্রুপ 17, সো অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? সেটা হচ্ছে 3টা। তো ওর সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? ওর ক্ষেত্রে থাকবে 3টা ইলেকট্রন। আর ক্লোরিনের ক্ষেত্রে কয়টা থাকবে? যেহেতু 17, এখন 17 তো 7টা তো থাকতে পারবে না, 5টা, হ্যাঁ 7টাই থাকবে, 7টা সরি। তো 7টা ইলেকট্রন থাকবে হচ্ছে কি ক্লোরিনের ক্ষেত্রে। এখন আমাদেরকে যদি ডাইমারের চিত্রটা গঠন করি, অ্যালুমিনিয়ামের যেহেতু সর্ববহিস্থ শক্তি স্তরে, আচ্ছা এখানে তোমাদের কোশ্চেনে একটু ভুল ছিল, এখানে Al2Cl3 দাও, এখানে Cl6 হবে, কারণ ডাইমার গঠন করে তো। তো Al2Cl3 এর এখানে AlCl3 আঁকলাম, একটা মনোমার আঁকলাম আর একটা মনোমার রাখবো। এখন আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধনটা কোথায় হবে? ক্লোরিন ক্লোরিন আচ্ছা এখানে দেখো দুইটা ইলেকট্রন, আচ্ছা এটা হচ্ছে আমাদের Al2Cl6 যে ডাইমারটা, সেটার গাঠনিক সংকেত। তো Al2Cl6 এর মধ্যে দেখতে পাচ্ছ যে এই যে ফার্স্টে যে মনোমার পার্টটুকু আছে, এখানে আরেকটা মনোমার, দুইটা মিলে ডাইমার গঠন করে। তো এখানে সমযোজী বন্ধন কয়টা? সমযোজী বন্ধন হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা। আর লাস্টে দেখো ক্লোরিনের যে সর্ববহিস্থ শক্তি স্তরে আরো দুইটা ইলেকট্রন ছিল, এই দুইটা ইলেকট্রন কি করবে? আরেকটা যে মনোমার থাকে AlCl3 এর সাথে, সেটার সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কি করে, ইলেকট্রন দুইটা নিজের ইলেকট্রন দুইটা শেয়ার করে ফেলে। তো এখানে আমাদের সমযোজী বন্ধন কয়টা ছিল? সমযোজী সমযোজী কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা। আর এই ডাইমারের ক্ষেত্রে কয়টা থাকবে? একটা, দুইটা, তিনটা। তো আমার সমযোজী বন্ধন কয়টা ছিল? 6টা। আহ এখন দেখতে হবে আমার সন্নিবেশ সমযোজী কয়টা। সন্নিবেশ
সমযোজী সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়, একটা মৌল নিজের দুইটা ইলেকট্রন কি করে, শেয়ার করে ফেলে, মানে নিজের ইলেকট্রনই শেয়ার করে, অন্য মৌল আর ইলেকট্রনটা শেয়ার করে না, একজনই দাতা থাকে। তো এখানে দেখো ক্লোরিনটা কি করলো, অ্যালুমিনিয়ামের সাথে নিজের যে সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন যুগল ছিল সেটা শেয়ার করলো, আর এই ক্ষেত্রে আরেকটা মনোমরিক ক্লোরিন কি করলো, অ্যালুমিনিয়ামের সাথে তার ইলেকট্রনটা শেয়ার করলো। তো এখানে আমাদের কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন হয়েছে, সন্নিবেশ সমযোজী বন্ধন, এটা হচ্ছে এইটা একটা, এটা হচ্ছে এইটা একটা, তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা আমাদের, দুইটা। তো এখন দেখো তো 6 আর 2 কোন অপশনে দেওয়া আছে, সেটা হচ্ছে 3 নম্বর অপশন। তাহলে এটাই ছিল আমাদের পর্যায়বৃত্ত বা রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে আসা এটা ট্রিকি ম্যাথ বলা যাবে, ট্রিকি কোশ্চেন না, কারণ এটা অ্যাজ ইউজুয়াল বোর্ড কোশ্চেন হিসেবেও আসে, পাশাপাশি অন্যান্য অ্যাডমিশন টেস্টের কোশ্চেন যদি আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি সেক্ষেত্রে দেখতে পারো যে এই টাইপের কোশ্চেন আরও বেশি আসে থাকে। তো এর পরবর্তী যে এমসিকিউ 6 থেকে বাকি যে 15টা এমসিকিউ, তোমাদের তো কেমিস্ট্রি 15টা থাকে, তো বাকিগুলো এখন তোমাদের সাইফ ভাইয়া সলভ করে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা এখন 6 নাম্বার থেকে বাকি যে 15 নাম্বার এমসিকিউ অর্থাৎ মোট 10টা যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউগুলো সমাধান করব। তো চলো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। তো আমাদের যে 6 নাম্বার এমসিকিউ, এখানে বলা হয়েছে যে কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরায়ন আছে। এখন সংকরণ আসলে আমরা নির্ণয় করি, অবশ্যই জৈব যৌগের সংকরণ নির্ণয় করি কিসের উপর ভিত্তি করে, পাই বন্ডের উপর ভিত্তি করে, তাই তো। যদি আমাদের একটা কার্বনের ভিতরে কোনো পাই বন্ধন না থাকে তাহলে আমরা বলতে পারি ওর যে সংকরণ হয় সেটা হয় sp3। আর যদি একটা পাই বন্ধন থাকে তাহলে সেটার হয় sp2। আর যদি 3টা পাই বন্ধন থাকে তাহলে হয় sp, শুধু sp। আমি যদি একটু উদাহরণ দিই, যেমন এরকম যদি থাকে যে sp3 ডাবল বন্ড sp3, এখানের প্রত্যেকটা কার্বন অর্থাৎ এই কার্বনের সংকরণ কি, সরি এটা তো CH3 বন্ড CH3, এর সংকরণ হলো sp3, আবার এর যে সংকরণ এর সংকরণটা হলো sp3। আবার যদি এরকম থাকতো, অর্থাৎ আমি যদি ইথিনের উদাহরণ দেই যে CH2 ডাবল বন্ড CH2, এটা যদি গাঠনিক সংকেত আঁকো তাহলে হবে এরকম যে একটা কার্বন থাকবে তার সাথে ডাবল বন্ড আরেকটা কার্বন থাকবে এবং এখানে দুইটা করে হাইড্রোজেন যুক্ত থাকবে। তো দেখতেই পাচ্ছ এই যে কার্বন, এই কার্বনের এটা কিন্তু আমাদের কি সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এই একটা আমাদের পাই বন্ড রয়েছে, তাই তো। আবার এই কার্বনের ক্ষেত্রেও কিন্তু আমাদের 3টা সিগমা বন্ড আর একটা পাই বন্ড রয়েছে। তো আমরা জানি যে জৈব যৌগের ক্ষেত্রে যদি আমাদের পাই বন্ড একটা থাকে তাহলে আমাদের সংকরণটা হয় কত, সংকরণটা হয় sp2। আবার যদি তুমি ইথাইনের ক্ষেত্রে দেখো যে CH ট্রিপল বন্ড CH, সেক্ষেত্রে প্রতি কার্বনের কিন্তু আমাদের সংকরণ হয় শুধু sp, তাই তো। এবং এটা যে আমাদের গঠনটা হয় বা দেখতে এটা কি সরলরেখিক হয়। তো এই কনসেপ্টটা দিয়ে আমরা এখন এই এমসিকিউটা সমাধান করব। আমি যদি এটা মুছে দেই, তো এখানে আমাদের আগে অপশনগুলো দেখতে হবে। অপশনে কি কি আছে, অপশনে আছে প্রথম অপশন যে 1,3 বিউটা ডাই ইন, অর্থাৎ 1,3 বিউটা ডাই ইন আছে। তো এটা যদি আমরা আঁকার পরে প্রত্যেকটা কার্বনের সংকরণ প্রথমে বের করব, বের করে দেখব আসলে সবগুলো কার্বন সংকরণ কি সেম নাকি অন্য। এখন এখানে বলছে যে একাধিক ধরনের, অর্থাৎ কোন কার্বনটায় আমাদের ভিন্ন রকমের সংকরণ আছে সেটাই আমাদের উত্তর হবে। তো 1 নাম্বার অর্থাৎ ক নাম্বারে যদি আমি দেখি, এখানে ক নাম্বার আমি যদি এটার সংকেতটা আঁকতে চাই তাহলে আমাদের 4টা কার্বন লাগবে, কারণ এখানে বিউটান আছে, বলছে বিউটান, সেহেতু আমাদের 4টা কার্বন, অর্থাৎ কার্বন 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 কার্বন। এখন আমাদের এখানে যেহেতু ইন আছে অর্থাৎ এখানে অবশ্যই ডাবল বন্ড আছে। এখন ডাবল বন্ড কয়টা আছে, এই দেখো 1 2 ডাই, ডাই মানে 2টা, তাহলে এখানে ডাবল বন্ডও আছে 2টা। এখন ডাবল বন্ড কোথায় কোথায় আছে এটা আমাদের বলে দিছে এই যে 1 আর 2 এটা দ্বারা। এখন 1 বলতে কি, 1 বলতে মানে প্রথম কার্বনে ডাবল বন্ড আছে, তাহলে এখানে প্রথম কার্বন যদি আমি এটা ধরি তাহলে এখানে একটা ডাবল বন্ড আছে। তারপর বলছে 1 3, এখন এটা তো 2 নাম্বার কার্বন, যদি এই সাইড থেকে বিবেচনা করি, এই সাইড থেকে গণনা শুরু করি, তাহলে 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, 2 নাম্বার কার্বনে তো মানে এইটার কারণে অলরেডি আছে, 3 নাম্বার আবার আমাদের বলছে 3, তাহলে আমাদের এইখানে আবার ডাবল বন্ড থাকবে। ক্লিয়ার? এখন তুমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, তাহলে এখানে হবে দুইটা হাত পূর্ণ হয়ে গেছে, এখানে হবে H2, এখানে আমাদের 3টা হাত পূর্ণ হয়ে গেছে, এখানে শুধু H, এখানে 3টা পূর্ণ হয়ে গেছে, এখানে শুধু থাকবে H, আর এখানে 2টা পূর্ণ হয়েছে, এখানে থাকবে কি H2। এখন তুমি যদি লক্ষ্য করো তাহলে এই কার্বনের ক্ষেত্রে আমি যদি হাইড্রোজেনটা মুছে অন্যভাবে আঁকি তাহলে বুঝতে পারবা
যে হাইড্রোজেন কিভাবে যুক্ত, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন। আবার এই হাইড্রোজেনটা কিভাবে যুক্ত আছে, এখানে সি, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা বন্ড। আর যদি এইটা এই হাইড্রোজেনটা কিভাবে যুক্ত আছে, এখানে একটা কার্বন, এখানে একটা ডাবল বন্ড থাকবে আর এখানে একটা কি হাইড্রোজেন। আর মানে শেষটা যদি আমি আঁকি একটু ভেঙে আঁকলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন। এখন লক্ষ্য করে দেখবা যে এই কার্বনের ভিতরে কয়টা সিগমা বন্ড আর কয়টা পাই বন্ড আছে। তো আমি যদি সিগমা বন্ড গণনা করি তাহলে এই যে এটা আমাদের সিগমা বন্ড, কারণ একক বন্ধন। পাই বন্ধন কিন্তু সবসময় তোমার একটা সিগমা বন্ড তৈরি হওয়ার পরে তারপর পাই বন্ধন তৈরি হয়, তাই তো। তাহলে এইখানে এটা কি সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, কিন্তু এই দুইটার ভিতরে যে কোনো একটা পাই বন্ড। তাহলে এই কার্বনের ক্ষেত্রে পাই বন্ধন যুক্ত আছে কয়টা, একটা। তাহলে এর সংকরণটা কি হবে, সংকরণটা হবে sp2। ক্লিয়ার। দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে আবার দেখো এই কার্বনের ক্ষেত্রেও কিন্তু পাই বন্ড যুক্ত আছে কয়টা, একটা। কারণ এই যে এই দুইটার ভিতরে যে কোনো একটা পাই বন্ড, বাকিগুলো তো সিগমা বন্ড। তাহলে এরও কিন্তু আমাদের সংকরণ হইতেছে sp2। 3 নম্বর কার্বনে যদি আমরা খেয়াল করি তাহলে এই ক্ষেত্রে কিন্তু চারটা যে বন্ড আছে তার ভিতরে একটা বন্ধন কিন্তু পাই বন্ধন, তাহলে এরও কিন্তু আমাদের সংকরণ হবে sp2। 4 নম্বর কার্বন তুমি লক্ষ্য করো, সিমিলার ভাবে আমাদের এখানে কি একটা পাই বন্ধন যুক্ত আছে, তাহলে এরও কি হবে আমাদের সংকরণ sp2। এখন 1 নম্বর যৌগে আমরা দেখতেছি যে সবগুলো কার্বনেরই আমাদের সংকরণ হইতেছে sp2। তাহলে এখানে আমাদের কি একাধিক ধরনের সংকরণ আছে, অবশ্যই নাই। তাহলে আমাদের 1 নম্বরটা কিন্তু অ্যান্সার হবে না। ক্লিয়ার। এখন আমি যদি 2 নম্বরটা চেক করি, 2 নম্বরে আছে সাইক্লোহেক্সেন। অর্থাৎ আমাদের একটা যেহেতু সাইক্লো আছে অবশ্যই চাকরিক যৌগ, এই চাকরিক যৌগ অর্থাৎ 6টা আমাদের কার্বন একসাথে চাকরিক যৌগ গঠন করছে। এটা যদি তুমি আঁকতে চাও, আমি যদি কার্বন কঙ্কাল স্ট্রাকচার আঁকি তাহলে এরকম হবে, বেঞ্জিনের মতো, কিন্তু এর পাই বন্ধনগুলো থাকবে না অ্যাকচুয়ালি, এরকম। এটা যদি তুমি কার্বন দিয়ে আঁকতে চাও তাহলে কি হবে, এরকম যে সি এইচ সি এইচ, এখানে অবশ্যই 2 হবে, এখানে 2 হবে, এখানে CH2 হবে, এখানে CH2 হবে, এখানে CH2 হবে, এখানে CH2 হবে, এটা বন্ড। এখন তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা এটা দাগ পড়ে গেছে। আচ্ছা, এটা আমি অলমোস্ট একই, এখানে CH2, এখানে CH2। লক্ষ্য করে দেখবা এই যে কার্বন, এই কার্বনের যে 4টা বন্ধন, দুইটা অন্য দুইটা কার্বনকে ধরছে আর বাকি দুইটা বন্ধনে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখন হাইড্রোজেন যুক্ত হওয়ার যে বন্ধনটা ক্রিয়েট করছে ওটা কিন্তু সিগমা বন্ধন, আর বাকিগুলো কিন্তু সিগমা বন্ধন। অর্থাৎ কোনো কার্বনের ভিতরেই কিন্তু কোনো ডাবল বন্ড আর ট্রিপল বন্ড নাই, সবগুলো কার্বনের কিন্তু আমাদের কি 4টা একক সিগমা বন্ধন, তাই তো। এই সিগমা বন্ধন হলে প্রত্যেকটা কার্বনের, আমি যদি এখানে লিখে দেই যে প্রতিটি কার্বনের সংকরায়ন হবে sp3। এই যেহেতু প্রতিটি কার্বনের গঠন একরকম, বন্ধনগুলো একরকম, তাহলে সংকরায়নও কি একরকম হবে। এখন সংকরায়ন যেহেতু একরকম, আমাদের দ্বিতীয় অপশনটাও কিন্তু হচ্ছে না। এখন আমাদের তৃতীয় অপশন দেখতে হবে। এখন তৃতীয় অপশনে আমাদের আছে ভিনাইল বেনজিন। অর্থাৎ বেনজিন যে গ্রুপটা আছে সেই বেনজিন গ্রুপের সাথে একটা ভিনাইল মূলক যুক্ত আছে। এখন ভিনাইল মূলকটা কি, তোমরা যারা ভিনাইল বেনজিন চিনতেছো না তাদেরকে বলি যে আমাদের ভিনাইল ক্লোরাইড যারা পড়ছো, সেই ক্লোরিনের জায়গায় যদি বেনজিন মূলক যুক্ত থাকে তাহলে সেটা হয় ভিনাইল বেনজিন। আমি ভিনাইল বেনজিনের স্ট্রাকচারটা যদি আঁকি, এখানে এটা আমাদের ছিল খ নাম্বার, গ নাম্বারটা যদি আঁকি তাহলে বেনজিন চক্র থাকবে, এখানে আমাদের বেনজিন চক্র। এখন বেনজিন চক্রের ভিতরে কিন্তু আমাদের একটা কি পাই বন্ধনের সার্কেল থাকে, তাই তো। এটাকে আমরা চাইলে আলাদা আলাদা আঁকতে পারি, যে এরকম এরকম আর এরকম। তো মনে করি এই কার্বনের সাথে আমাদের ভিনাইল গ্রুপ যুক্ত আছে। ভিনাইল গ্রুপটা কি, এখানে হবে CH, তারপর ডাবল বন্ড, এখানে হবে CH2। এখন দেখো এই যে তুমি যদি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আঁকো তাহলে এই যে কার্বনটা আছে, এই কার্বনটার ক্ষেত্রে একটা পাই বন্ড যুক্ত আছে, তাহলে এই কার্বনের ক্ষেত্রে ওর সংকরণ কি হবে sp2। এইখানে যে কার্বনটা আছে ওর সাথেও কিন্তু একটা পাই বন্ধন যুক্ত আছে, তাহলে ওরও আমাদের সংকরণ হইতেছে sp2। আবার এই যে এইখানে যে কার্বনটা আছে ওর সাথেও কিন্তু একটা পাই বন্ধন যুক্ত আছে, তাহলে ওরও সংকরণ হইতেছে sp2। সিমিলার ভাবে ওরও সংকরণ কি
sp2, ওরও সংকরায়ন কি sp2। তো আমি দেখতে পেলাম যে চক্রের ভিতর যতগুলো কার্বন আছে সবগুলো কার্বনেরই কি বন্ধন আমাদের সংকরায়ন হলো sp2। এইখানে এই কার্বনটা খেয়াল করো, এই কার্বনের এটা কিন্তু একক বন্ধন, তাহলে সিগমা বন্ধন। এইখানে দুইটা বন্ধনের ভিতরে একটা সিগমা একটা পাই, তাহলে এই কার্বনের একটা পাই বন্ধন আছে, তাহলে ওরও কিন্তু আমাদের কি সংকরায়নটা হইতেছে sp2। সিমিলার ভাবে এই কার্বনের সাথেও আমাদের কি একটা পাই বন্ধন কানেক্টেড, তাহলে ওরও কিন্তু আমাদের sp2 হইতেছে সংকরায়ন। তাহলে আমি এখানেও দেখতে পারতেছি, যে প্রতিটি কার্বনের সংকরায়ন হলো কত sp2। তাহলে আমাদের 3 নাম্বার অপশনটাও কিন্তু হচ্ছে না, তাহলে আমাদের বাকি থাকতেছে একটা অপশন, তাহলে মাস্ট বি আমাদের এটি অ্যান্সার হবে। তো এটা অ্যান্সার হবে, এটা তো আমরা শিওর, বাট আমরা দেখি আসলে এটা কেন অ্যান্সার হবে। ঠিক আছে, তো আমি যদি একটু মুছে ফেলি এগুলা, আশা করি এগুলো বুঝতে পারছো। ঠিক আছে, তো 4 নম্বরের মধ্যে কি বলছে? 4 নম্বরে বলছে 1,2 বিউটাডাইন, অনেকটা 1 নম্বরের মতো, কিন্তু এখানে আমাদের যে দ্বিবন্ধনের যে পজিশন, সেই পজিশনটা কিন্তু একটু চেঞ্জ, অর্থাৎ এখানে পরপর পজিশনটা হবে। আমি যদি তোমাদের একটু এঁকে দেখাই, তাহলে আমাদের অবশ্যই কি 4টা কার্বন থাকবে, তাহলে একটা কার্বন বন্ড, আরেকটা কার্বন বন্ড, আরেকটা কার্বন বন্ড, আরেকটা কার্বন। তারপর বলছে যে 1,2 অর্থাৎ 1 নম্বর কার্বনে ডাবল বন্ড থাকবে, আর 2 নম্বর কার্বনে কি আমাদের ডাবল বন্ড থাকবে, 1,2 ডাই ইন। তাহলে এটাই আমাদের এখনো কার্বন হাইড্রোজেন সংখ্যা তারা যদি পূর্ণ করে দেই, তাহলে এখানে 2টা হাইড্রোজেন থাকবে, এখানে তো আমাদের পূর্ণ হয়ে গেছে, এখানে আর হাইড্রোজেন থাকবে না, এখানে আমাদের একটা হাইড্রোজেন থাকবে, আর এখানে আমাদের কি আছে 3টা হাইড্রোজেন থাকবে, তাহলে CH3। এখন তুমি প্রতিটা কার্বনের এখন সংকরায়ন বের করো। তাহলে এর যদি সংকরায়ন বের করতে চাও, তাহলে এর দেখো একটা পাই বন্ড আছে, এই দুইটার ভিতরে, দুইটা যেহেতু আমাদের ডাবল বন্ডের ভিতরে একটা পাই বন্ধন থাকে আর একটা সিগমা বন্ধন থাকে, আর ট্রিপল বন্ডের ভিতরে একটা থাকে সিগমা, বাকি দুইটা থাকে পাই। তাহলে এখানে যেহেতু আমাদের ডাবল বন্ড আছে, তাহলে এখানে একটা পাই হবে আর একটা হবে সিগমা। তাহলে এইখানে যেহেতু একটা পাই বন্ধন আছে, তাহলে এর সংকরায়নটা কি হবে? এর সংকরায়নটা হবে sp2। ক্লিয়ার? এই আমাদের সেকেন্ড কার্বনটা দেখো, সেকেন্ড কার্বনে কিন্তু আমাদের 2টা পাই বন্ধন, কারণ এইখান থেকে একটা পাই বন্ধন, এইখান থেকে একটা পাই বন্ধন, কারণ এর ভিতরে কোনো হাইড্রোজেন নাই, 2টা সিগমা আর 2টা পাই। তো আমরা জানি যে 2টা পাই বন্ধন যদি যুক্ত থাকে, তখন আমাদের সংকরায়ন কত হয়? শুধু sp হয়, অর্থাৎ সরলরৈখিক হয়, অর্থাৎ এর যে সংকরায়ন, এর সংকরায়নটা হবে শুধু sp। বাকি এর ক্ষেত্রে কি একটা পাই বন্ধন যুক্ত আছে, তাহলে এর ক্ষেত্রেও কি হবে sp2। সিমিলার, এখন এইটা আবার কিন্তু আবার চেঞ্জ, দেখো এইখানে আছে কি আমাদের কোনো পাই বন্ধন যুক্ত নাই এই কার্বনের সাথে। যদি হাইড্রোজেনটা আমি যদি তোমাদের দেখাই, হাইড্রোজেনের কিন্তু আমাদের সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে, আমি আগেও বলছি যে এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, আর এখানে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে যেহেতু আমাদের চারটাই আমাদের সিগমা বন্ড, তাহলে এখানে কিন্তু এর যে সংকরায়ন, এর সংকরায়নটা হবে sp3। তো আমরা দেখতে পাচ্ছি একমাত্র 4 নাম্বার যে যৌগটা, 4 নাম্বার যৌগের ভিতরে আমাদের কার্বনগুলোর ভিতরে মানে বিভিন্ন রকম, অর্থাৎ একই রকম সংকরায়ন বিদ্যমান নয়। অর্থাৎ আমাদের প্রশ্নের সাথে কি বলছে যে একাধিক ধরনের সংকরায়ন বিদ্যমান আছে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এই যে 4 নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পারছো। আমি তো খুব ভেঙে ভেঙে বললাম, যার কারণে বেশ সময় লাগছে, বাট পরীক্ষার হলে তোমরা দেখি এটা বুঝতে পারবা, দেখি এটা বোঝা যাবে যে আসলে অ্যাকচুয়ালি 4 নাম্বারটাই হবে। তোমার মানে এই যে সাইক্লোহেক্সেন, এটা দেখেই বলে দেওয়া যায় যে প্রতিটা কার্বনের সংকরায়ন হবে sp3। আবার এই যে এখানে থেকে ভিনাইল বেনজিনের ক্ষেত্রে sp2 হয় সবগুলো কার্বনের, কারণ আমরা বেনজিন আলটিমেটলি আমাদের বেনজিনের একটা শর্তই আছে যে অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত হলো প্রতিটি কার্বনের সংকরায়ন হতে হয় আমাদের sp2। ঠিক আছে, তো আশা করি এই এমসিকিউটা সবাই বুঝতে পারছো। আমরা যদি নেক্সট এমসিকিউতে চলে যাই, ঠিক আছে, এখানে বলছে আমাদের টেট্রা অ্যামিনো হেক্সাসায়ানোফেরেট যৌগটা এবং এর আয়রনের জারণ মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের একটা জটিল যৌগ দিয়ে দিছে। জটিল যৌগ দেওয়ার পর বলছে এই যে আমাদের এই আয়রন, অর্থাৎ এই যে এখানে যে আয়রনটা আছে, এর সংকরায়নের মান, এর জারণ মান আমাদের বের করতে হবে। তো জারণ মান বের করা তো খুবই সহজ, তোমরা এগুলো 9 10-এও পড়ানো হয়, তোমরা ইন্টারেও শিখে আসছো। তো যার জারণ মান বের করতে হয় তাকে আমরা কি ধরে নিই? তাকে আমরা ধরে নিই কি এক্স ধরে বাকিগুলোর জারণ মান বসায়া তারপর ক্যালকুলেট করে ইকুয়েশন ডেভেলপ করে তারপর এক্স এর মানটা বের করি। তো চলো, আয়রনের জারণ মানটা আমি ধরে নিলাম, সাপোজ ওর জারণ মান এক্স। তাহলে ওর যদি এক্স হয়, এখানে অ্যামোনিয়াম আয়ন আছে, অ্যামোনিয়াম আয়নটা কেমন থাকে? অ্যামোনিয়াম NH4+, তাই তো? তাহলে অ্যামোনিয়াম আয়নের জারণ সংখ্যা কত? এই যে 1 না, +1 এবং এখানে যে সায়ানাইড মূলকটা কেমন থাকে? CN-।
তাহলে এই যে সায়ানাইড মূলকের যে আমাদের জারণ মান ওর কি -1, তাহলে এর হলো +1 আর ওর হলো -1। এখন যদি তুমি যদি ইকুয়েশনটা ডেভেলপ করতে চাও, ইকুয়েশনটা যদি আমি ডেভেলপ করি, তাহলে এখানে আমাদের হবে +1 ইন্টু আছে 3, কারণ 3টা আছে, ইন্টু 3, মাঝখানে প্লাস। এখন এখানে আয়রন সুদ কিন্তু একা আছে, তাহলে একে আমি কত ধরছি x, লিখে ফেললাম x, মাঝখানে প্লাস দিলাম প্লাস। এখন এই যে সায়ানাইড মূলকের জারণ সংখ্যা কত -1, তাহলে -1 ইন্টু হবে 6। এখন এটা তো আমাদের একটা যৌগ, তাই তো? পুরোপুরি যৌগের মোট জারণ মানটা কত হয় যদি উপরে পজিটিভ বা নেগেটিভ অর্থাৎ আয়ন না হয়, যদি একটা মূল যৌগ হয়, তাহলে জারণ সংখ্যা কত হয় 0 না? তাহলে এই পুরোটা হবে কত 0। এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে আসতেছে +3, তাহলে শুধু 3, মাঝখানে প্লাস দিলাম প্লাস, এখানে x মাইনাস আছে 6 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি তুমি x এর ভ্যালুটা বের করো, তাহলে কত আসবে, নেগেটিভ হিসাবে পজিটিভ, তাহলে +3, তাহলে আমাদের আনসার। তাহলে এখানে কোনটা +3 তে আছে, গ নাম্বার, তাহলে গ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু খুবই সহজ ছিল এবং এটা কিন্তু 19-এও শেখানো হয়। 19-এর একটা চ্যাপ্টার আছে প্রবাবলি মাঝখানের দিকে, ওই চ্যাপ্টারে আমাদের কিন্তু জারণ সংখ্যা বের করা শেখানো হয়। তো 19-এর স্টুডেন্ট যদি বলে এটা সলভ করে দাও, ওরা কিন্তু সলভ করে দিতে পারবে। তো তোমরা আসলে কি সবাই এটা পারছো? তো আমরা চলো নেক্সট এমসিকিউতে চলে যাই। ওকে, আমাদের 8 নাম্বার এমসিকিউ। তো এটা ঠিকই বলবো না, মনে করি এটা একটু বড় এমসিকিউ আর কি, ভেবে অ্যান্সার করতে হবে। এগুলো তো একবার দেখে অ্যান্সার করে দিতে পারবা। তো এখানে বলছে কি 25°C তাপমাত্রায় পানির পিএইচ ও পিওএইচ উভয় যদি 7 হয়, ঠিক আছে, তাহলে অধিক তাপমাত্রায় আমাদের কোন সম্পর্কটি সঠিক? তো সম্পর্কগুলো আমরা দেখে নিই। ক নম্বরে বলছে আমাদের যে তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে পিএইচও কমবে আর কি পিওএইচও কমবে। 2 নম্বরে বলছে পিএইচ কমবে বাট পিওএইচ বাড়বে। এখন 3 নম্বরে বলছে, অর্থাৎ গ নম্বরে বলছে যে পিএইচ বাড়লেও পিওএইচ কিন্তু কমবে। আবার আমাদের শেষের অপশনে বলছে যে দুটোই বাড়বে। ঠিক আছে, তো আমরা আসলে লজিক্যালি খুঁজে বের করি যে কোনটা অ্যাকচুয়ালি সঠিক। তো পানির ক্ষেত্রে আমাদের যে পানিটা থাকে H2O, এটা কিভাবে ভাঙে বলতো? এটা ভাঙে H+ এবং OH- আকারে। এখন এটা তো আমাদের স্বাভাবিক তাপমাত্রায় মৃদু বিয়োজিত হয়, যার কারণে আমাদের এখানে বসে পিএইচ ও পিওএইচ উভয় কি 7। বাট যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করব, তখন এই বিয়োজনটা বেড়ে যাবে, তাই তো? তাপমাত্রা বাড়ালে পানি বেশি ভেঙে যাবে, ভেঙে কি H+ ও বেশি বেড়ে যাবে আর OH- ও কিন্তু বেশি বেড়ে যাবে। তাহলে এই যে আমাদের যে হাইড্রোজেন আয়ন বা H+ এর মান বেড়ে যায়, এর মান বেড়ে গেলে পিএইচ এর কি পরিবর্তন হয়, আবার OH মান বেড়ে গেলে পিএইচ এর কি পরিবর্তন হয়, এটা এখন দেখার বিষয়। যারা এই কনসেপ্টটা যারা বুঝতে পারছো তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ ছিল। তো এখন আমরা দেখি যে হাইড্রোজেন আয়ন যখন বাড়ে একটা দ্রবণের ভিতরে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ে, তাহলে পিএইচ কত হয়? পিএইচ কমতে থাকে না? হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা বাড়া মানে কি দ্রবণটা বেশি অ্যাসিডীয়, আর বেশি অ্যাসিডীয় হলে কি পিএইচ যত কম সেটা বেশি অ্যাসিডীয় হয়। তো সিমিলার ভাবে আবার তুমি যে সূত্র দেখো, পিএইচ এর সূত্র কি? পিএইচ ইজ ইকুয়াল টু log of H+, তাই তো? এখন যেহেতু নেগেটিভ লগারিদম, তার মানে আমাদের হাইড্রোজেন আয়ন যত বাড়বে পিএইচ কিন্তু তত কমবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে এইটা থেকে আমরা বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি আমাদের প্রথম যে পিএইচ যে কমবে এটা আমার শিওর। তাহলে পিএইচ কমার অপশন কোনটা কোনটা? এই যে ক নাম্বারটা হইতে পারে, ক নাম্বারটা হইতে পারে, আর এই যে খ নাম্বারটা হইতে পারে। আর বাকি দুটো কিন্তু পিএইচ বৃদ্ধি দেখাচ্ছে, তাহলে বাকি দুটো কিন্তু আর হবে না। তাহলে বাকি দুটো আমরা কেটে দিতে পারি, তাহলে এটাও ক্রস আর এটাও ক্রস। তাহলে এখন ক এবং খয়ের ভিতরে কোনটা সঠিক? এখন OH এর সম্পর্ক কিন্তু সেম জিনিস। এই দেখো এখানে কিন্তু এই যে OH বাড়লে POH কিন্তু কি কমবে, সিমিলার সম্পর্ক। এই যে পিএইচ এর যে সূত্র, এইটা POH এর সূত্র কি সেম সূত্র না, যে log of, এখানে H ছিল এই জন্য এখানে H+, আর এখানে OH এর জন্য কি এখানে OH-। তাহলে সিমিলার ভাবে সেম ইকুয়েশন, সেম জিনিস, তাহলে সেম রেজাল্ট। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে OH আয়নের ঘনমাত্রা বাড়লে POH কমে যাবে। তাহলে POH কমবে, এটা কোথায় আছে? এখানে বসে POH বাড়বে, তাহলে এটা কি হবে না? এখানে বসে POH কমবে, তাহলে এটাই আমাদের কি সঠিক উত্তর। আশা করি এটাই সবাই বুঝতে পারছো। তো
তো এটা একটু ভাবনার বিষয়, মানে এটা তোমার একটু ক্যালকুলেট করে তারপর অ্যান্সারটা দিতে হবে, না হলে হয়তো বা তুমি ভুল অ্যান্সার দিয়ে ফেলবা। কারণ অনেকে মনে হতে পারে যে উল্টা সম্পর্ক, হয়তো বা পিএইচ বাড়লে মনে হয় পিওএইচ কমবে, বাট পিওএইচ কমলে মনে হয় পিএইচ বাড়বে, বাট অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি যদি পিএইচ বাড়ে তাহলে পিওএইচও বাড়বে। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, নেক্সট এমসিকিউতে চলে যাই। ঠিক আছে, তো এখানে বলছে নিচের কোন জোড়া যৌগে সময়ায়ন প্রভাব বিদ্যমান। এখন সময়ায়ন প্রভাবটা কি? যখন আমরা একটা দ্রবণের ভিতরে দুটো একই রকম আয়ন যুক্ত থাকে তখন এর দ্রাব্যতা কি কিছুটা হ্রাস পায়, এবং দ্রাব্যতা যে হ্রাস পায় এই যে মানে এই যে প্রভাবটা বা এই যে প্রক্রিয়াটা একে আমরা নাম দিই যে সময়ায়ন বা কমন আয়ন ইফেক্ট, তাই তো। এবং কমন আয়ন ইফেক্ট কখন হয়? যখন দুটো আয়ন মানে একই রকম আয়ন দ্রবীভূত হইতে পারে, তাই তো। তাহলে এখানে দেখো আমরা যদি ক নাম্বার অপশনটা চেক করি, ক নাম্বারে কি আছে? আমাদের মিথেন আছে, অর্থাৎ CH4। এখন CH4 এটা কি অর্গানিক না ইনঅর্গানিক? এটা কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড। এখন অর্গানিক কম্পাউন্ড কিন্তু আমাদের পানিতে দ্রবীভূত হবে না, তাই তো। তাহলে এটা কিন্তু আমাদের দ্রবীভূত হচ্ছে না, এটা কিন্তু এখান থেকে দ্রবীভূত হয়ে আমরা ক্লোরিনও পাবো না, ক্লোরিন তো পাবোই না কারণ ক্লোরিন নাই, আর কিন্তু হাইড্রোজেন আয়নও কিন্তু পাবো না। তাহলে এইটা থেকে এটা যেহেতু দ্রবীভূত হয়ে আমরা হাইড্রোজেন আয়ন পাবো না, এই যে HClটা ভেঙে কিন্তু তোমার H+ এবং Cl- তৈরি করবে। এখন কোনোভাবে যদি এই যৌগ থেকে এই দুটোর একটা আমরা পাইতাম তাহলে বলতে পারতাম না এটা সময়ায়ন প্রভাব ঘটাবে, বাট একটাও কি পাওয়া যাবে? পাওয়া কিন্তু যাবে না। কেন যাবে না? কারণ এটা কিন্তু আমাদের কি অর্গানিক কম্পাউন্ড এবং এটা কিন্তু পানিতে দ্রবীভূত হতে চায় না। তাহলে এটা কিন্তু আমাদের OH- দিবে না, মানে H- দিবে না আর কি, H+ দিবে না অ্যাকচুয়ালি। এটা কিন্তু আমাদের যেহেতু দিবে না তাহলে এই অপশনটা আমাদের কাটা। নেক্সট অপশনে দেখো, এই সিমিলার ভাবে দেখো, এই যে এটা কি কখনো Cl- দিবে না কিন্তু। তাহলে এই সেম রিজনে এটাও কিন্তু আমাদের Cl- দিতেছে না, তাহলে এটাও আমাদের সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা নাই। 3 নম্বর অপশন, এই দেখো 3 নম্বর অপশনে কিন্তু আমাদের হইতে পারে। কেন হইতে পারে? এখানে আছে হাইড্রোজেন সালফাইড, তাই তো। হাইড্রোজেন সালফাইড ভেঙে কি তৈরি করে? এটা ভেঙে যায় না, ভেঙে 2H+ H2- তৈরি করে। তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রোটন পাচ্ছি বা H+ আয়ন পাচ্ছি। বাকি আছে কি HCl ভেঙে কি তৈরি করবে? HCl ভেঙে H+ এবং Cl- তৈরি করে। তাহলে এখানেও কিন্তু আমরা হাইড্রোজেন আয়ন পাচ্ছি। তাহলে এই দুইটাকে যদি আমরা কোনো দ্রবণের ভিতরে রাখি তাহলে কিন্তু ওরা একই রকম আয়ন দিচ্ছে। তাহলে একই রকম আয়ন দিলে এইখানে আমাদের সময়ায়ন প্রভাবটা কি অ্যাপ্লিকেবল হবে। তাহলে একমাত্র আমাদের এইটা আনসার হইতে পারে। এখন আমরা পরেরটা চেক করি, পরেরটা কিন্তু হবে না, কারণ দেখো এই যে এটা আমাদের কি অর্গানিক কম্পাউন্ড, এটাও কিন্তু আমাদের Cl- দিবে না। তাহলে এটা যেহেতু দিবে না, এটা দিবে, এটা ক্যালসিয়াম এবং ক্লোরিন, যেহেতু আমাদের এটা একটা আয়নিক যৌগ, এটা ভেঙে যাবে, বাট এটা কিন্তু ভাঙবে না। তাহলে আমরা বুঝতে পারতেছি একমাত্র গ নাম্বারটাই সময়ায়ন প্রভাব ঘটানোর জন্য যে শর্তটা রয়েছে সেই শর্তটা একমাত্র গ নাম্বারটাই ফুলফিল করতে পারে। আর যেহেতু গ নাম্বারটা ফুলফিল করতে পারে তাহলে আমাদের গ নাম্বারটাই সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আশা করি এই এমসিকিউটা সবার ক্লিয়ার হয়েছে। তোমাদের কনফিউশন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমরা তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার ট্রাই করবো। নেক্সট যদি আমরা চলে যাই, ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের একটা অর্গানিক কম্পাউন্ড আছে। তো এখানে আমাদের একটা কীটনমূলক আছে, ঠিক আছে, এটা আমাদের কীটনমূলক, তাই তো। মাঝখানে RCOR, এই যে মূলকটা এটা কিন্তু আমাদের একটা কীটনমূলক এবং এটা তৈরি করছে কি আমাদের মিথাইল মূলক তৈরি করছে, তাই তো। তাহলে এই যে রিয়াকশনটা হয়, এই রিয়াকশনটাকে সবার পরিচিত, খুবই পরিচিত রিয়াকশন, আশা করি সবাই জানো। এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এবং ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় আমাদের বিকারক ব্যবহার করা হয় কোনটি? বিকারক ব্যবহার হয় জিঙ্ক, অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা সবার কিন্তু মুখস্থ, মানে এটা কিন্তু মানে তোমার যে কনসেপচুয়াল বা তোমার বুঝে অ্যান্সার করতে হবে এরকম না, এটা কিন্তু মুখস্থ। আমরা জানি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া এটা, এবং ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আমাদের জিঙ্ক, অ্যামালগাম আর HCl এই দুটো ব্যবহার করা হয়। তাহলে আমাদের এটা অ্যান্সার হবে খ নাম্বার। আশা করি এটা সবাই বুঝতে পারছো। আমরা যদি নেক্সট এমসিকিউতে চলে যাই, 11 নম্বর এমসিকিউ, আমি বলছি কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। এখন ফেলিং দ্রবণ, ফেলিং এই যে নামটা, এখানে যে ফেলিং নামটা দিয়ে দিয়েছে, এই নামটা তোমাদের শুনলেই অ্যালডিহাইডের কথা মনে পড়া উচিত। কারণ এই যে ফেলিং দ্রবণটা কি আমরা অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহার করা হয়, তাই তো। তাহলে এখন এই ফেলিং দ্রবণ কোনটার সাথে বিক্রিয়া করবে? অবশ্যই যে কম্পাউন্ডের ভিতরে বা যে যৌগের ভিতরে অ্যালডিহাইড মূলকটা মানে উপস্থিত থাকবে সেই কম্পাউন্ডের সাথে এই ফেলিং দ্রবণটা রিয়াকশন করবে। এখন তুমি যদি আমি নিচ থেকে আসি, এখানে দেখো, এখানে কি অ্যালডিহাইড মূলক যুক্ত আছে? এটাকে তুমি ভেঙে কিভাবে লেখা যায় দেখো তো।
এটাকে যদি আমি ভেঙে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, CH3, এখানে আমাদের CO আছে, তাহলে CO, আবার কি CH3, এখানে কিটোন মূলক আছে, এটা কি কিটোন মূলক, বাট অ্যালডিহাইড মূলক কিন্তু নাই। অ্যালডিহাইড মূলক কোনটা, আমি যদি এখানে লিখে দিই অ্যালডিহাইড মূলক, অ্যালডিহাইড মূলক কোনটা, অ্যালডিহাইড মূলক হলো তোমার কার্বন থাকবে, একটা অক্সিজেন থাকবে, আর এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে। অর্থাৎ এটাকে আমরা যদি লিনিয়ার ভাবে লিখি তাহলে এইভাবে লেখে CHO, ঠিক আছে। তাহলে এই যে এইটা যদি যুক্ত থাকে, এটা যদি কোনো কম্পাউন্ডের ভিতরে পাওয়া যায় তাহলে সেটাই কি আমাদের ফেলিং দ্রবণের সাথে রিঅ্যাকশন করবে। এখন আপাতত এটার ভিতরে পাওয়া যাচ্ছে না, তাহলে এটা কি হবে না। এখন আমরা যে গ নাম্বারটা দেখি, গ নাম্বারটা কি কি আছে, এখানে আছে CH3, তাই তো, এখানে আমাদের CH, সেই সাথে একটা হাইড্রোজেন আর একটা OH যুক্ত আছে, তারপরে এর সাথে আবার কি CH3। তাহলে দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমাদের কোনো অ্যালডিহাইড মূলক নাই, এখানে আমাদের কি একটা অ্যালকোহল মূলক আছে, আর আমাদের এখানে মিথাইল মূলক যুক্ত আছে, তাহলে এটা কিন্তু হচ্ছে না, তাহলে গ নাম্বারটাও কি আমাদের হবে না। আমরা যদি খ নাম্বারে দেখি, খ নাম্বারে কিন্তু আমাদের এটা কি ইথানোয়িক অ্যাসিড, তাহলে এর যদি আমরা গঠনটা আঁকতে চাই তাহলে CH3 COOH, এখন ডাবল এইচটাকে কিভাবে লেখা যায়, O আর এখানে OH, এটা তো কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো। তো এটা কিন্তু আমাদের অ্যালডিহাইড মূলক নয়, হ্যাঁ, এটা যদি অ্যালডিহাইড মূলক নয় তাহলে এটাও কিন্তু আমাদের অ্যান্সার হবে না। এখন এটাও কিন্তু আমাদের একটা অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, তাই তো, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হইলো এটাও কিন্তু ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে। এখন কেন করবে, এখানে তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে এই কার্বনের সাথে কি যুক্ত আছে, একটা মিথাইল মূলক যুক্ত আছে, বাট এটাকে তুমি যদি ভেঙে দেখাইতে চাও, দেখো এখানে কি একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে একটা কার্বন যুক্ত আছে, এখন এটাকে এইভাবে ভেঙে লেখো, তাহলে এখানে একটা অক্সিজেন আর এখানে কি OH। এই পাশটা দেখলে তোমার মনে হবে না যে আসলে কি এটা আমাদের এসিডি মনে হবে যে COOH, বাট তুমি যদি এই পাশটা লক্ষ্য করো তাহলেই দেখতে পারবা যে এই মূলকের মতো একটা মূলক দেখা যাচ্ছে। কোনটা, আমি যদি তোমাকে একটু মার্ক করে দেখাই, দেখো এই যে এইখানের যে এই অংশটা, এই যে CO, এখানে H, COH, এটা কি একটা কি অ্যালডিহাইড মূলক না। তাহলে এইটা যেহেতু অ্যালডিহাইড মূলক, তাহলে এইটা একমাত্র কেবলমাত্র ক নাম্বারটাই আমাদের কি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো ক নাম্বার। তো এটাও খুবই সহজ ছিল, খুব বেসিক থেকে প্রশ্ন করছে। তো চলো আমরা নেক্সট MCQ-তে চলে যাই। ঠিক আছে, এখানে বলছে যে 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 5 গ্রাম NaOH আছে, এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে। আচ্ছা ঠিক আছে, তো ppm এককে আমরা যদি ঘনমাত্রা বের করতে চাই, আগে আমাদেরকে এখন আমাদের মোলার এককে ঘনমাত্রা দেওয়া আছে, দেওয়া নাই কিন্তু, তার আগে আমরা মোলার এককে ঘনমাত্রা বের করব, তারপর এটাকে ppm এককে বের করব। তো মোলার এককে ঘনমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয়, S দিয়ে প্রকাশ করা হয়, তাই তো। এখন S ইজ ইকুয়াল টু কি, S ইজ ইকুয়াল টু আমরা জানি যে W ইন্টু 1000 ডিভাইডেড কি VM, V ইন্টু M। এখন এখানে W কত দেওয়া আছে 0.5 ইন্টু 1000, লিখে ফেলো 1000, নিচে V কত, এই যে V 100 ml, তাহলে 100 ml ইন্টু, এখন M, সোডিয়াম হাইড্রোক্সাইডের M বের করা, এটা তো তুমি হাতেই করতে পারবা, ক্যালকুলেটর লাগবে না। OH, এটা আমাদের সোডিয়ামের আমাদের আণবিক ভর কত, সোডিয়ামের আণবিক ভর হলো 23, অক্সিজেনের হলো কত 16, আর 1 23 আর 1 24, 24 আর 16 কত হয় 30 40, তাই তো। তাহলে আমাদের কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা 40, তাহলে এখানে 40 বসায় দাও। এখন তুমি চাইলে কাটাকাটি করতে পারো, কাটাকাটি করলে এখানে আমাদের এখান থেকে এটা কাটলে আমাদের এখানে 10 থাকবে, 10 এটা কাটলে 4, আর এখানে 5 মানে কি, 5 মানে 1/2, তাহলে 1/2 ডিভাইডেড 4, তো এখানে আমরা লিখতে পারি যে 1 ডিভাইডেড 8 মোলার। এখন এটা কিন্তু আমাদের মোলার এককে, এই মোলার মানে কি, মোলার মানে কিন্তু মোল পার লিটার, তাই তো। তো মোল পার লিটার এককে আমরা বের করছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা ppm এককে বের করতে বলছি, এই যে ppm এককে বের করো, তাহলে ppm এককে বের করতে হবে। এখন ppm এবং মোলার এককে কিন্তু একটা সম্পর্ক আমরা জানি, আর সম্পর্কটা আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারতাম, এখানে বসিয়ে দিলে ভালো হতো আমাদের জন্য, বাট আমি আবার লিখতেছি। তো আমরা জানি যে ppm ইজ ইকুয়াল টু হয় SM
ইন্টু 10⁻³ তাই তো। এখন এখানে এস এবং এম এর মান বসায় দাও। এস এর মান কত? এস এর মান হচ্ছে আমাদের 1/8। এম এর মান কত? এম এর মান 40 তাই তো, 40। আর এখানে আমাদের আছে কত? 1000 বা 10⁻³। এখন 40কে যদি আমরা 8 দ্বারা কাটাকাটি করি, আমরা জানি 5 8 তাই তো, 5 8 40। তাহলে এখান থেকে আমাদের এটা কাটাকাটি করলে এখানে থাকবে 5। তাহলে 5 ইন্টু 10⁻³, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 5000। একক কি হবে? ppm। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু এখানে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা লাগতেছে না, আমরা কিন্তু সরাসরি হাতে মুখে মুখে ক্যালকুলেট করে ফেলতে পারতেছি। দেখো কোন অপশনের সাথে মিলে, এখানে আছে 50,000 তাই তো, 50,000 মিলবে না, তাহলে এটা হইতেছে না। পরে আছে 50, এটাও হবে না। তারপর আছে 500, এটাও হবে না। এই যে 5000, তাহলে আমাদের ঘ নাম্বারটা হলো সঠিক উত্তর। খুবই সহজ ছিল না? খুবই সহজ ছিল। তোমাদের এই যে এই সূত্রটা, এটা কিন্তু তোমাদের জানা থাকা লাগবে। এখন এটা জানা না থাকলেও কিন্তু বের করা যায় ম্যানুয়াল প্রসেসে। এই যে ppm একক মানে কি? ppm এটা মানে কি? এটা মানে কিন্তু মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। তো তুমি কিন্তু ম্যানুয়ালি মিলিগ্রাম পার লিটারে যদি বের করতে পারো যে 1 গ্রাম আছে এততে, অর্থাৎ আমাদের এত মিলিগ্রাম কততে আছে, তাও কিন্তু হয়ে যাবে। দেখো এখানে আমাদের এত গ্রাম না, এত গ্রাম কততে? 0.1 এ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 0.5 বা হাফ মোলার, হাফ গ্রাম, এটা কততে আছে? হাফ গ্রাম আছে। এটা যদি আমি লিটারে নেই, লিটারে নিলে 0.1 তাই তো, 0.1 লিটারে। তাহলে আমাদের এখান থেকে 0.1 কি লেখা যায়? 1/10। তাহলে আমি যদি মুছে এটাকে লিখি, তোমাদের আরেকটা প্রসিডিউর দেখাই দিই, যে আমাদের 1/2 গ্রাম আছে কততে? আমাদের 1/10 লিটারে। তাহলে এখান থেকে আমাদের 1 গ্রাম আছে, এখান থেকে হবে আমাদের 1/10, এটা উপরে চলে যাবে 5। আচ্ছা এটা মুছে দিই। ঠিক আছে, তোমরা এইভাবে করতে পারো। তাহলে এইভাবে খুব সহজ হবে, এটা আমার মনে হয় একটু কঠিন হবে, কারণ এখান থেকে আমাদের লিটার এককে যেহেতু দিয়ে দিছে। ওকে, তাহলে এইভাবে যদি করো তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি সহজ। আগে তুমি এসটা বের করবা, এসটা কিস এককে বের করবা? মোলার এককে। তারপর এখানে ppm এর সূত্র বসাবা। সূত্র আমাদের এসএম ইন্টু 10⁻³। তো 10⁻³ সূত্র অ্যাপ্লাই করে ডিরেক্ট কাটাকাটি করলে আমাদের 5000 অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো এই এমসিকিউটা। আমরা যদি নেক্সট এমসিকিউতে চলে যাই, এখানে বলছে যে আমাদের অ্যামিন দিয়ে দিছে, বলছে NH3 আর NH2 এবং R2NH যৌগগুলোর ক্ষার ধর্ম প্রদর্শনের ক্রম কত? আচ্ছা, এটা কিন্তু আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতাম। ছন্দটা কিরকম ছিল? ছন্দটা ছিল এরকম যে 213, আর এখানে ছিল আমাদের শুধু অ্যামিনটা বা 0 আমরা বলতে পারি। এটা দিয়ে আমরা মনে রাখতাম 2 মানে 2 ডিগ্রি অ্যামিন, তারপরে 1 ডিগ্রি, আর এখানে কি 3 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি কি আছে? এটা তো আমাদের শুধু অ্যামিন তাই তো, তাহলে এটা 0তে, তাহলে এটা সবার লাস্টে থাকতেছে। তাহলে এখানে থাকবে NH3। ঠিক আছে, তারপরে এটা কত? এটা আমাদের আছে 1 ডিগ্রি অ্যামিন, তাহলে 3 ডিগ্রি অ্যামিন কিন্তু নাই, তাহলে এটা যেহেতু নাই, তাহলে আমাদের সিকোয়েন্সটা কেমন হবে? সিকোয়েন্সটা হবে 2 1 0। তাহলে সবার প্রথমে 2 ডিগ্রি অ্যামিন। তো 2 ডিগ্রি অ্যামিন কোনটা? ওই যে R2 অ্যামিন বলতে আমাদের একটা অ্যামিন মূলকের সাথে আমাদের কয়টা কার্বন যুক্ত থাকে, এটাই তো আমরা বুঝাই তাই তো, ডিগ্রি হিসাবে। তাহলে এখানে থাকবে যে R2 এখানে NH, এটা কি সবচেয়ে ক্ষার ধর্ম প্রদর্শন করবে। তারপরে থাকবে কি? তারপরে এখানে আমাদের 1 ডিগ্রি কোনটা? আর NH2, তারপরে কোনটা? তারপরে NH3। তাহলে এইটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এখন এটা কোথায় আছে? এটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে এই যে খ নম্বরে অ্যান্সার আছে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট এমসিকিউতে চলে যাই। নেক্সট এমসিকিউতে কি বলছে? নেক্সট এমসিকিউতে বলছে আমাদের গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে? তো এটা তোমরা খুব সহজ একটা প্রসিডিউর করতে পারো। আমি যেখানে দেখাই দিই, সূত্রটা কি? সূত্র আমরা ডাব্লিউ ইকুয়াল টু জানো না? ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি যে এম ডিভাইডেড EF ইন্টু এখানে থাকে কিউ তাই তো। তাহলে এখানে কি কি মানগুলো দেওয়া আছে আমাদের? তো এখানে এই যে এম এর মানটা, এটা কিন্তু ক্যালসিয়ামের এম তাই তো। তাহলে এম ইকুয়াল টু কত? এখানে আমরা জানি কি ক্যালসিয়ামের আণবিক ভর কত? 40 হয় অ্যাকচুয়ালি। তাহলে এম ইকুয়াল টু আমাদের 40 গ্রাম পার মোল আছে, তাহলে গ্রাম পার মোল। তারপরে কি আছে? তারপরে আমাদের এখানে এমটা বের করলাম। ই মানে কি? ই মানে কিন্তু তুল্য সংখ্যা। আর এখানে কি ক্যালসিয়ামের চার্জ কত বলো তো? ক্যালসিয়াম আর কি কেমনে লিখি? CA
2 প্লাস, এভাবে তো লেখা হয়। তাহলে এখন ক্যালসিয়ামের চার্জ হলো 2, তাহলে আমাদের ই এর মানটাও কিন্তু 2। এখন এফ, এফ মানে ফ্যারাডে। তো আমাদের তুমি খেয়াল করে দেখবা আমাদের কিন্তু যে চার্জটা দিয়ে দিছে, এটা কিন্তু ফ্যারাডে এককে দিয়ে দিছে। তাহলে এখানে আমাদের এফটাকে এফই রাখতে পারি আমরা চাইলে, ঠিক আছে। তাহলে এখন সব যদি ভ্যালুগুলো বসাও, তাহলে এখানে এম এর ভ্যালু কি 40 ডিভাইডেড ই মানে 2, এখানে এফ আছে এবং আমাদের কিউটা কত 1 ফ্যারাডে। তাহলে এখানে আমরা 1 বসাই দিতে পারি, এফ বসাইতে পারি। তাহলে এত কত গ্রাম। তাহলে এখান থেকে এফ আর এফ কাটা, আর এখানে থাকবে কি 40 ডিভাইডেড 2, তাহলে আমাদের 20 গ্রাম। 20 গ্রাম কোন অপশন? 20 গ্রাম আমাদের এই যে ক নাম্বার অপশন, এটাই আমাদের সঠিক উত্তর। তো এটাও কিন্তু আমাদের কোনো ক্যালকুলেটর লাগে নাই, মানে খুব সহজ এবং হাতে ক্যালকুলেশন, ঠিক আছে। তো চলো আমরা এখন কয় নাম্বার আমাদের শেষ এমসিকিউতে চলে যাই, 15 নাম্বার এমসিকিউ। তো 15 নাম্বার এমসিকিউতে বলছে যে AlOH3 এর দ্রাব্যতা যদি হয় S, তবে দ্রাব্যতা গুণাঙ্কের মান কত? তো এটাও খুবই সহজ, এটা আমাদের গুণগত রসায়নের দ্রাব্যতা থেকে আসছে। তো যারা দ্রাব্যতা একেবারে ধরছো কেবল, যে আমি পড়ি নাই কিন্তু জাস্ট আমি দেখে গেছি, তারাও কিন্তু এটা পারবা। কারণ আমাদের শুরুতেই আমাদের দ্রাব্যতা কীভাবে, দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফলের মানটা বের করি, এটা কিন্তু আমরা শিখে থাকি। তারপর আমরা কমপ্লেক্স ম্যাথ শিখি, দ্রাব্যতা গুণফলের ম্যাথ শিখি, কখন তোমার পদক্ষেপ পড়বে, কতগুলো অ্যাড করতে হবে, কতগুলো তোমার বের হয়ে আসবে, আমাদের যে পদক্ষেপটা এটা আমরা বের করি, এগুলো কিন্তু আরো বেশি আর কি। বাট শুরুতেই কিন্তু আমরা দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফলের যে মানটা বের করতে হয় সেটা কিন্তু শিখে থাকি। তাহলে এখানে আমরা দেখো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কিভাবে ভাঙবে, Al, এখানে আছে OH, তাই তো OH, এখানে 3, তাহলে আমাদের 3টা OH আয়ন আছে। এটাকে তুমি যদি ভাঙতে চাও, হ্যাঁ, তাহলে এটা কিভাবে ভাঙবে? তাহলে এখানে আমাদের অ্যালুমিনিয়াম তো একটা, তাহলে Al 3 প্লাস প্লাস এখানে OH 3টা, তাহলে 3OH মাইনাস, তাই তো। এখন এর দ্রাব্যতা হলো কি S, তাহলে এটাও S আর এটা কি 3S। তাহলে আমাদের যে KSP এর ভ্যালুটা কি হবে, দ্রাব্যতা গুণাঙ্কের মান KSP ইজ ইকুয়াল টু হবে এখানে S, তাহলে S গুণ করব, এখানে আমাদের 3S আছে, তো 3S এর সাথে আমাদের যে পাওয়ারে চলে যাবে কি ঘাত সহ আমাদের গুণফলটা, আমাদের দ্রাব্যতা গুণফলের মানে আমাদের সূত্রটা কি ছিল, যে আমাদের দ্রাব্যতার প্রতিটি আয়নের ঘাত সহ আমাদের দ্রাব্যতার গুণফলটা। এখন ঘাত মানে কি, এখানে 3 আছে, তাহলে এর ঘাত বা পাওয়ারে চলে যাবে 3, তাহলে এখানে 3S, এর উপরে কি থাকবে 3। এখন এটা যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমাদের কেএসপি বা দ্রাব্যতা গুণাঙ্কের মানটা বের হয়ে যাবে। তাহলে এখন এখানে তো এস আছে, তাহলে এসটা লিখে ফেললাম, আর এখানে 3 এর উপরে 3, তাহলে 3 কিউবের মান কত, 3 ইন্টু 3 9, 9 ইন্টু 3 তাহলে 27, তাই তো। তাহলে এখানে হবে 27, আর এখানে আছে এস তারপরে কি 3, এখন 27 তো এখানে থাকবে, আর এস 3 আর এখানে এস মিলে কি হবে এস টু দি পাওয়ার 4। তাহলে এটাই আমাদের কি দ্রাব্যতা গুণাঙ্কের মান। তাহলে এখানে কোনটা, এই যে ক নাম্বারটা, এই ক নাম্বারটা আমাদের সঠিক উত্তর। তো কেমিস্ট্রি প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ ছিল। ও আচ্ছা, এখানে তো আমাদের 4 আছে, আমি তো উপরে 2 অ্যাকচুয়ালি, আমি অ্যান্সারটা সঠিক বের করছি, এই যে 27 এস টু দি পাওয়ার 4, বাট এখানে আছে আমাদের 27 এস স্কোয়ার, বাট এখানে এই যে 27 এস টু দি পাওয়ার 4, তাহলে 4 নাম্বারটা আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে আমি ওইটা ভাবছিলাম 4 এর মতো লেখা এখান থেকে, ঠিক আছে। তো আমরা রসায়নের যে 1 থেকে যে 15 অর্থাৎ 15টা যে এমসিকিউ আমাদের যে আকাশ ভাইয়া তোমাদের প্রথম 5টা সলভ করাইছে, এবং বাকি যে 10টা এমসিকিউ ছিল সেই এমসিকিউগুলো আমি সলভ করাইলাম। তোমরা অবশ্যই তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নিবে এবং সবাই ভালো থাকবা। এই শুভকামনা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।